আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা রেসপিরেশন অংশটা করব। স্লাইড কেটে কি দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। স্কেমগুলো হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা শিখবো, হ্যাঁ, রেসপিরেশন, যেটা আমরা বিগত ক্লাসগুলি রেসপিরেশন সিস্টেমের বিভিন্ন পার্ট গুলি নিয়ে আলোচনা করেছিলাম, যে কিভাবে রেসপিরেশনের কোন কোন অর্গান থেকে হেল্প করে বা তার কাজটা কি কিভাবে শুরু হয়, হচ্ছে টোটাল রেসপিরেশনের প্রসেসটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা কার্ডিওভাস্কুলারের সিস্টেমটা পড়েছিলাম, তাই না, এর আগের ক্লাসগুলোতে, যে ওখানে মূলত কি ছিল, যে আমাদের হার্ট সেটা ছিল একটা পাম্পিং অর্গান, তার কাজ হচ্ছে ব্লাডটাকে কি করা, পাম্প করে সমস্ত শরীরে ছড়িয়ে দেওয়া। আসলে ব্লাডের সমস্ত শরীরে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল মূলত অক্সিজেনটাকে ক্যারি করে আমার বডির প্রত্যেকটা সেল টু সেল এসে পৌঁছে দেওয়া। তার মানে আমাদের বডির জন্য ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে দরকার, যেটা সেটা হচ্ছে কি, অক্সিজেন, তাই তো? তাহলে এই অক্সিজেনটা মূলত আসে কোত্থেকে? আসে হচ্ছে আমাদের রেসপিরেশন সিস্টেমের মাধ্যমে এবং রেসপিরেশন মানে প্রসেসের মাধ্যমে। তাহলে আমরা আগে দেখি যে হোয়াট ইজ রেসপিরেশন, শ্বসন বা শ্বাসক্রিয়াটা। রেসপিরেশন ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস। ফিজিওলজিক্যাল শব্দটা মানে হচ্ছে আমাদের শরীরে একটা স্বাভাবিক প্রক্রিয়া, জৈবিক একটা প্রক্রিয়া, শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া অফ এক্সচেঞ্জিং গ্যাসেস। রেসপিরেশন মানে কিন্তু শুধু অক্সিজেন নেওয়া না, মূলত এটার উদ্দেশ্যটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেটাকে আমরা রেসপিরেটরি গ্যাস বলি, তাই না? এই শ্বাসক্রিয়ার জন্য গ্যাস কোনটা? অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। এই যে লেখা আছে এক্সচেঞ্জিং গ্যাসেস, দ্যাট ইজ অক্সিজেন টু এন্ড কার্বন ডাই অক্সাইড CO2। এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি হবে? এক্সচেঞ্জিং হবে, আদান প্রদান হবে। কোথায়? বিটুইন দ্য সেলস, কোষের ভিতরে, অফ দ্য বডি এন্ড দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে আমাদের কোষ বা শরীরের ভিতরের গ্যাসের আদান প্রদান হবে। তার মানে কি হচ্ছে, পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে আমরা অক্সিজেনটা ইনটেক করতেছি, গ্রহণ করতেছি, এবং পরবর্তী নিঃশ্বাসের সাথে আমার বডির ভিতর থেকে, সেলের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে কোথায় চলে যাচ্ছে? আবার বায়ুমণ্ডলে বা পরিবেশে চলে যাচ্ছে। তার মানে এই পরিবেশের সাথে, বায়ুমণ্ডলের সাথে আমার বডি সেলের একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ। কি এক্সচেঞ্জ? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। সেটা কি গ্যাস? রেসপিরেটরি গ্যাস, অর্থাৎ অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড। এই দুই গ্যাসের এক্সচেঞ্জ হবে, আদান প্রদান হবে। এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে রেসপিরেশন, যেটা একটা টোটাল স্বাভাবিক একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, ফিজিওলজিক্যাল প্রসেস। তার মানে রেসপিরেশন ইজ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস নেওয়া, ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন, শ্বাস ছাড়া, এই দুইটার সমন্বয় হচ্ছে রেসপিরেশন বা শ্বসন বা শ্বাস প্রক্রিয়া। একদম সুন্দর মতো বাংলায় দেওয়া আছে, শ্বসন হলো স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে পরিবেশ ও শরীরের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান ঘটে। শ্বসন মানে হচ্ছে শ্বাস গ্রহণ প্লাস শ্বাস ত্যাগ। আপনি একদম সুন্দর মতো এখান থেকে বাংলায় নোট করে ফেলবেন যে রেসপিরেশন প্রক্রিয়াটা কি। এবার দেখেন ফেজেস অফ রেসপিরেশন। রেসপিরেশনের ফেজ কয়টি, ঘটনা কয়টি, দিক কয়টি? আমরা অলরেডি বলে ফেলছি, টু ফেজেস, দুইটা দিক হচ্ছে এটা, বা দুইটি ধাপ। একটা হচ্ছে ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন, শ্বাস গ্রহণ এন্ড শ্বাস ত্যাগ। ইন্সপিরেশনটা কি? হোয়াট ইজ ইন্সপিরেশন বা শ্বাস গ্রহণ কি? ইনটেক অফ এয়ার, বাতাস গ্রহণ করা। এয়ারটাকে আমরা কি করবো? ইনটেক করবো, নেব। কোথায়? থেকে? ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল থেকে আমরা বাতাসকে গ্রহণ করব ইনটু দ্য লাংস। আমাদের দুই ফুসফুসের ভিতরে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল থেকে আমরা কি করব? বাতাসটাকে বডির ভিতরে গ্রহণ করব। এবং এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, সক্রিয় একটি ভূমিকা। কারণ দেখেন, আমরা যখন শ্বাস নেই, আমার শ্বাসটাকে আমাকে কি করতে, একটু জোর করে, একটু ফোর্স করে নিতে হয়, জোর করে। শ্বাসটা টান দিচ্ছি, দেখেন শ্বাস যখন নেন একটা কি হয়, একটু ফোর্স দিতে হয় কিন্তু। তার মানে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আপনাকে নিতে হবে। ডিউরেশন ইজ অ্যাবাউট 2 সেকেন্ড। এই শ্বাসটা আমি টেনে নিচ্ছি, সময়কাল হচ্ছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। এটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন। শ্বাস গ্রহণের বা শ্বাসক্রিয়ার দুটি ধাপ,
শ্বাস গ্রহণ, বায়ুমণ্ডল থেকে বাতাস ফুসফুসে প্রবেশ করা, এটি একটি সক্রিয় প্রক্রিয়া, এর সময়কাল প্রায় 2 সেকেন্ড। এক্সপিরেশনটা কি? আউটপুট অফ দ্য এয়ার, বাতাসটা বের হয়ে যাওয়া। কোত্থেকে বের হবে? ফ্রম দ্য লাংস। কোথায় বের হবে? ইনটু দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে বের হয়ে যাবে। এবং এটা হচ্ছে প্যাসিভ প্রসেস। দেখেন, আমি যদি শ্বাস নিলাম, নেওয়ার পর আপনি মনে করলেন যে আমি শ্বাস ছাড়বো না, শ্বাস কিন্তু আপনাকে ছাড়তে হয় না যে জোর করে আপনি শ্বাস ছাড়বেন তা না। শ্বাস নিয়েছেন, এটা কি পরবর্তীতে স্বাভাবিকভাবে আপনার নিয়ন্ত্রণে না থাকলেও শ্বাসটা কি বের হয়ে যাচ্ছে, আপনি ছেড়ে দিচ্ছেন। এটা হচ্ছে প্যাসিভ, নিষ্ক্রিয়, মানে আপনার কোনো কাজ করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। শ্বাস নিতে গেলে কষ্ট করে টেনে নিতে হয়, শ্বাস ছাড়তে গেলে অটোমেটিক্যালি ফাঁকে ফাঁকে শ্বাস চলে যাচ্ছে, সে ছেড়ে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয় একটি প্রক্রিয়া। এর ডিউরেশন হচ্ছে 3 সেকেন্ড, সময়টা শ্বাস ছাড়তে একটু বেশি লাগে। শ্বাস ত্যাগ, ফুসফুস থেকে বাতাস বায়ুমণ্ডলে বের হয়ে যাওয়া, এটি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, এর সময়কাল প্রায় 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে এটা বের হয়ে যায়। প্রসেস অফ রেসপিরেশন, প্রক্রিয়াটা কি? রেসপিরেশন প্রসেসটা হচ্ছে দুইটা, সরি, একটা হচ্ছে ব্রিদিং আর হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। শ্বাস প্রক্রিয়ার কয়টা প্রসেস? 2টি প্রসেস। একটা হচ্ছে ব্রিদিং, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি, এটার একটা নাম হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। পালমন শব্দ অর্থ হচ্ছে ফুসফুস, ভেন্টিলেশন মানে হচ্ছে বাতাস চলাচল করা, বাতাস আসা যাওয়া করা। তার মানে কোথায়? এই ব্রিদিং মানে হচ্ছে ফুসফুসের ভিতরে বাতাস ঢুকতেছে, বেরোচ্ছে, বাতাস চলাচল করতেছে। যেমন দেখেন, আমরা যখন ঘরের মধ্যে কি লাগে, ঘুলঘুলি বলি বাংলায়, ভেন্টিলেশন বলি, তাই না? ভেন্টিলেটর, বাতাস চলাচল করে ঘরের ভিতরে আসা যাওয়া করতে থাকে উপর দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক ফুসফুসের ভিতরে বাতাস ঢুকতেছে, বেরোচ্ছে, এটাকে বলা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। যার আরেকটা হচ্ছে ব্রিদিং, শ্বাস প্রশ্বাস, শ্বাস নেওয়া এবং শ্বাস ত্যাগ করা। এটা 2 ফেজ, যেটা যে বলে ফেললাম একটু আগে। একটা হচ্ছে ইন্সপিরেশন, শ্বাস নিচ্ছি, এয়ার উইথ অক্সিজেন এন্টার্স ইনটু দ্য লাংস, বাতাস থেকে ফুসফুসে ভিতরে অক্সিজেন ঢুকতেছে। এন্ড এক্সপিরেশন, ফুসফুস থেকে বাতাস, কার্বন ডাই অক্সাইড কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে, তাই না? ফুসফুসের ভিতর বাতাস ঢুকতেছে, বাতাস ঢুকা মানে হচ্ছে কি বাতাসের সাথে অক্সিজেন ঢুকতেছে, সেটা নাম হচ্ছে ইন্সপিরেশন। আর ফুসফুস থেকে বাতাসের মাধ্যমে কি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, এটাকে বলতেছে এক্সপিরেশন, শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। এখন এই যে আমরা সহজভাবে দেখতেছি যে বাতাস ঢুকতেছে, বাতাস বের হচ্ছে, দেখেন নিচেও বাতাস, ছাড়তেছেও বাতাস, কিন্তু আমার ভিতরে দরকার হচ্ছে অক্সিজেন, সে অক্সিজেন ঢুকতেছে। আর অক্সিজেনটা যখন সেলে কাজ করতেছে, কাজ করার পর ওয়েস্টেজ হিসেবে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, তখন আমি কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি সে বাতাসের মাধ্যমে। স্বাভাবিক আমি দেখতেছি, কিন্তু আসলে এর ভিতরে কি হচ্ছে? মূলত ভিতরে হচ্ছে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অর্থাৎ গ্যাসের আদান প্রদান হচ্ছে। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে মূলত 2টা সাইটে, হ্যাঁ, দুইটা সাইটে, 2টা জায়গাতে সংঘটিত হয়। একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে 2 জায়গায়, একটা হচ্ছে বাইরে, শরীরের বাইরে, আর শরীরের ভিতরে। শরীরের বাইরে বলতে বোঝাচ্ছে এখানে বাইরের সাথে, শরীরের সাথে বাইরের একটা সম্পর্ক। ইন্টারনাল হচ্ছে যেটা শরীরের ভিতরে একটা কি হচ্ছে, কাজ হচ্ছে। দেখি আমরা এক্সটার্নালটা কিভাবে হচ্ছে। এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাসের কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বাই ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়া। ডিফিউশন মানে হচ্ছে বায়ুমণ্ডলের ভিতরে অধিক ঘন কোনো জায়গা থেকে কম ঘনত্বের দিকে কোনো বস্তুর কি ছড়িয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ব্যাপন। যেমন ব্যাপনের একটা উদাহরণ যদি আমরা দেই, ধরেন আপনার বাসার মধ্যে একটা আতর বা একটা সেন্টের বোতলের মুখটা খুলে রাখেন, হ্যাঁ, অথবা ধরেন একটা খুব সুগন্ধিযুক্ত একটা সাবান, তার মোড়কটা খুলে আপনার ঘরের এক কোণাতে রেখে দিন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, একটু পর দেখবেন সমস্ত ঘরে ওই সুগন্ধিটা কিন্তু ভরে গেছে, আপনি টের পাচ্ছেন, তাই না? এখানে স্প্রে করার দরকার না, আপনাকে ছড়িয়ে যাওয়ার দরকার নেই, ঘোরাঘুরি দরকার, জাস্ট রেখে দিবেন, ঠিক আছে? দেখবেন একটু পর সব ঘরে চলে যাচ্ছে। এটি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তার মানে কি, ওই যে সেন্টের বোতল থেকে আপনি তো মুখটা খুলে রাখছেন, বাতাসের মাধ্যমে ওই ঘন থেকে
কি করছে, হালকা জায়গা তো সমস্ত জায়গাতে এই ঘ্রাণটা অণুগুলো ছড়িয়ে যাচ্ছে, এটাকে বলে ডিফিউশন বা ব্যাপক প্রক্রিয়া। তার মানে বায়ুমণ্ডলে দেখেন অনেক অক্সিজেন আমি নিচ্ছি ফুসফুসের ভিতরে, এই ফুসফুসে আমার কি বায়ুথলি আছে, বায়ুথলির নামগুলো কি বলছিলাম আমরা, অ্যালভিওলাই। এই অ্যালভিওলের ভিতরে বেলুনের মতো বাতাসগুলি ঢুকতেছে, মানে বাতাস বলতে এখানে অক্সিজেন ঢুকতেছে। ঢোকার পরে কি হচ্ছে, এই অ্যালভিওলাকে ঘিরে আমাদের ক্যাপিলারি কৌশিক নালী অর্থাৎ রক্তনালী ঘিরে আছে। দেখেন আমার ফুসফুসের ভিতরে ছিল অ্যালভিওলাই গুলো ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে ঢুকলো বাতাস অক্সিজেন, এটাকে ঘিরে আছে মেমব্রেন দ্বারা। মেমব্রেনের ভিতরে কি দেওয়া আছে, ক্যাপিলারি দেওয়া আছে, ক্যাপিলারির ভিতরে কি আছে, ব্লাড আছে, লিকুইড। তার মানে দেখেন এখানে এই যে ডিফিউশন, এই বায়ুমণ্ডলের চাপের কারণে ওই অক্সিজেনটা কি করতেছে, ওই পর্দা মেমব্রেন ভেদ করে ক্যাপিলারি ভিতর দিয়ে চলে যাচ্ছে কোথায়, রক্তের মধ্যে, লিকুইডের ভিতরে। এই রক্তটা তখন ছুটে যাচ্ছে কোথায়, হার্টে, ঠিক আছে, হার্টের কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। এই অক্সিজেন দিয়ে পরে লেফট অ্যাট্রিয়াম থেকে চলে যাচ্ছে কোথায়, রাইট ভেন্ট্রিকলে, তাই তো। তাহলে অ্যাট্রিয়াম থেকে আসলো লেফট ভেন্ট্রিকলে। তাহলে দেখেন এই যে আমার ফুসফুস থেকে কোথায় ঢুকলো, ক্যাপিলারিতে, ক্যাপিলারি থেকে আসলো কোথায়, হার্টে, হার্টের একটা চেম্বার থেকে আসলো একটা চেম্বার, এখান থেকে অ্যারোটার মাধ্যমে, মোটা রক্তের মাধ্যমে সমস্ত বডিতে ছড়িয়ে গেল। ছড়িয়ে যাওয়ার পরে কি করতেছে, রক্তগুলো আবার ওই মানে অক্সিজেনটা নিয়ে প্রত্যেকটা সেলের ভিতরে যাচ্ছে আমাদের বডি সমস্ত জায়গাতে। এমন কোনো জায়গা নাই যেখানে পৌঁছাবে না। যদি ব্লাড ওই সেলগুলোতে পৌঁছাতে না পারে, অক্সিজেন যদি না দিতে পারে, তার মানে কি হয়ে যাবে, ওই সেলটা মারা যাবে। তখন সেটাকে আমরা নেক্রোসিস বলি, ডেথ, সেল ডেথ হয়ে যাবে, মারা যাবে। এবং ওই যে সেলকে দিল, দেওয়ার পরে ওখানে কি সেলগুলো কাজ করে, বা আগে যখন অক্সিজেন দিয়েছে ওই আগের কাজ করার ফলে ওখানে কি তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে। ওই সেল থেকে রক্ত কি করতেছে, অক্সিজেনটাকে খালি করে ফেলতেছে, দিচ্ছে, এবং পর মুহূর্তে সে আবার ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার হার্টের কোথায় আসতেছে, রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাচ্ছে কোথায়, আবার লাংসে। এই লাংসে গিয়ে ওই যে অ্যালভিওলাইকে সে ওই কার্বন ডাই অক্সাইডটা দিচ্ছে। তার মানে দেখেন এক মুহূর্তে সে দিয়ে খালি করতেছে, আবার টেক কেয়ার করতেছে। তার মানে লোড হচ্ছে, আনলোড করতেছে, মানে ট্রাকের মতো। ট্রাকে যখন মাল নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, সে মনে করেন ইট নিয়ে গেল, ইট থেকে সে আবার ওখানে পাথর নিয়ে আসলো, পাথরকে আবার দিয়ে নিয়ে আসলো কয়লা, এরকম সে কি করতেছে, ট্রান্সপোর্টে আদান প্রদান করতেছে। ঠিক রক্তটাও কি করতেছে, অক্সিজেনটা ক্যারি করে নিয়ে সেলকে দিচ্ছে, সেল থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আবার চলে আসতেছে ফুসফুসে, ফুসফুস খালি করে আমরা নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে কি ফুসফুস খালি হয়ে যাচ্ছে। পর মুহূর্তে আমি আবার নিঃশ্বাস নিয়ে অক্সিজেনটা ফিল আপ করতেছি, আবার অক্সিজেনে যাচ্ছে। তার মানে এই যে পরিবর্তন, এটা দুইটা জায়গার মধ্যে হচ্ছে, মূলত কোথায় হচ্ছে, আমার ফুসফুসে হচ্ছে, তাই না। এই যে দেখেন, এক্সচেঞ্জ অফ গ্যাসেস অক্সিজেন and carbon dioxide by diffusion between the alveoli and the blood in the alveolar capillaries। এই যে অ্যালভিওলাই যে বায়ুকুঠুরি, এই বায়ুকুঠুরিকে ঘিরে যে ক্যাপিলারি গুলো আছে, সে ক্যাপিলারি এবং অ্যালভিওলার সাথে এক্সচেঞ্জ করতেছে, অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, অথবা কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে খালি করতেছে, আবার অক্সিজেনটা রিসিভ করে নিয়ে আবার দূরে যাচ্ছে হার্টের কাছে। এখানে একটা গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে, এটির নাম হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, যেটা হচ্ছে কোথায়, লাংসে, অর্থাৎ আমার বডির সাথে বাইরের সম্পর্ক, এর নাম হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে বডির ভিতরে হচ্ছে কোথায়, এক্সচেঞ্জ অফ গ্যাসেস অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড বাই ডিফিউশন বিটুইন ব্লাড ইন দ্য ক্যাপিলারিজ। এবার ক্যাপিলারির সাথে কার সম্পর্ক, এন্ড দ্য বডি সেল, মানে বডির প্রত্যেকটা সেলের সাথে সম্পর্ক, এই জন্য নাম হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নালটা হচ্ছে লাংস টু অ্যালভিওলাই, মানে ফুসফুসের সাথে, আর একটা হচ্ছে ক্যাপিলারির সাথে, কোথায়, ব্লাড সেলের সাথে এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া, দুইটি ধাপ, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা আদান প্রদান, সেটা দুইটি স্থানে ঘটে, বাহ্যিক শ্বসন আর সপ্রান্তরিক শ্বসন। বাহ্যিক হচ্ছে ফুসফুসে হয়, যেটা অ্যালভিওলার ক্যাপিলারি দ্বারা অ্যালভিওলার রক্তের মধ্যে ব্যাপক প্রক্রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস আদান প্রদান হয়। আর অভ্যন্তরীণ শ্বসন হচ্ছে দেহস্থ কোষ করে সংঘটিত হয়, যেটা রক্তের কোষিক জালিকা বা ক্যাপিলারির সাথে
শরীরে কোষকলার ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসে আদান প্রদান। এতটুকু বুঝেন নাই কে বলেন? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বুঝেন নাই কেউ আছেন বা কারো সমস্যা হচ্ছে? আচ্ছা না, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর দেখেন ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। টোটাল রেসপিরেটরি সিস্টেমের কাজটা কি? এক নম্বরে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, যেটা যে মাত্র বললাম, অক্সিজেন গ্রহণ করব, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করব, এখানে গ্যাসিয়াস আদান প্রদান হবে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে ক্লিন এন্ড হিউমিডিফাইস, পরিষ্কার করে এবং আর্দ্র বিশ্লেষিত করে the inspirate air and provide a conduit, জল নির্গমন প্রক্রিয়া বা ওই যে বাতাস চলাচলের যে প্রক্রিয়া সেটা হলো conduit through which air moves to and fro the lungs। অর্থাৎ এই যে বাতাসের বুকগুলো ফুসফুস কি করতেছে, ফুসফুসের ভিতরে এই বাতাসটা কি হচ্ছে, পরিশুদ্ধ হচ্ছে, পরিষ্কার হচ্ছে এবং আর্দ্র বিশ্লেষিত হচ্ছে, যেখান দিয়ে এটা চলাচল করতে পারে একটা নালীর মতো। হ্যাঁ, এবং এই নালীর মাধ্যমে ফুসফুসের ভিতরে এদিক সেদিক সব জায়গাতে বাতাস প্রবেশ করতে পারে, সেটা সে কাজ করতেছে। টোটাল রেসপিরেশন সিস্টেম হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন। দেখেন আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা আলাদা করে যার যার কাজ করছে, নাকের কাজ করছি, ফ্যারিংসের কাজ, তারপর কি ট্রাকিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে কি ব্রঙ্কাই, ফুসফুস, সবগুলোর কাজ করছি। কিন্তু আজকে হচ্ছে কি টোটাল সিস্টেম, এর জন্য সবার কাজটাই এখানে আবার আসবে। তো হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন, একজন একটু বলেন তো এই সাউন্ড প্রোডাকশনটা হয় আমাদের কোন জায়গা থেকে বা কে এটা হেল্প করে মেইনলি? ট্রাকিয়া। সাউন্ড আমাদের ট্রাকিয়া না, ট্রাকিয়া ল্যারিংস। ল্যারিংস এর নাম হচ্ছে কি ভয়েস বক্স। হ্যাঁ, এই যে ল্যারিংস এর জায়গাটা যেটা ছোট্ট একটা ল্যারিংস, মূলত ল্যারিংসে কি ভয়েস কর্ড, ভোকাল কর্ড বা ভোকাল বক্স থেকে কি হয় এটা সাউন্ডটা তৈরি হয়, বাট ফ্যারিংস হেল্প করে সরাসরি বাতাসগুলোকে কন্ট্রোল করে। আর হেল্পস ইন সেন্স অফ স্মেল, ঘ্রাণের অনুভূতিতে সহায়তা করে, সেটা কোথায়, যেমন নাকের অংশ থেকে। হ্যাঁ, olfactory function। এবং হচ্ছে অ্যাসিস্ট ইন দ্য অ্যাবডোমিনাল কম্প্রেশন ডিউরিং ডিকচুরেশন, ডিফেকেশন, পারচুরেশন। দেখেন এই যে আমরা যে শ্বাস নিচ্ছি, হ্যাঁ, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি, এই শ্বাস নেওয়া ওঠানামার সাথে আমাদের বুক এবং পেট ওঠানামা করে না? দুইটা কিন্তু কিছুটা ওঠানামা করে। বিশেষ করে আমাদের এখানে এই যে বুক এবং পেটকে ভাগ করার জন্য একটা পর্দা আছে, পর্দার নাম কি? পর্দাকে কি বলা হয়? পেরিটোরিয়াম নাকি ডায়াফ্রাম। এখানে একটা পর্দা আছে, যে পর্দা দ্বারা পেট এবং বুকটাকে আলাদা করা হচ্ছে, ডায়াফ্রাম বলা হয়। মূলত এই ডায়াফ্রামটাই ওঠানামা করে শ্বাস নেওয়ার সাথে, ছাড়া দেওয়ার সাথে। হ্যাঁ, একটা মানুষের একটা পর্দা ওটা, এবং এই ডায়াফ্রামটাই আমাদের পেটের উপর চাপ দেয়। চাপ দেওয়ার ফলে যে কি হয়, এই চাপের কারণে আমরা প্রস্রাব করতে পারি, মিকচুরেশন, প্রস্রাব করা, ডিফিকেশন, মল ত্যাগ করার সময় একটু প্রেসার প্রয়োজন হয়। আমরা তো অনেক উপরে প্রেসার দিই, সেটা না, একটা হালকা একটা প্রেসার হবে। এই প্রেসারটুকু না থাকলে আমাদের স্বাভাবিক প্রস্রাব পায়খানা হবে না। এমনকি মহিলাদের যে গর্ভকালীন প্রসব, হ্যাঁ, পারচুরেশন, প্রসবকালীন যে চাপ প্রয়োগ করা হয়, এটাও এই শ্বাস নেওয়ার সাথে পেটের মধ্যে চাপ প্রয়োগ, মানে ডিকচুরেশন, ডিফিকেশন, প্রস্রাব করা, মলত্যাগ করা এবং প্রসব করা, দুটার সময় চাপ প্রয়োগ করা। মেইনটেইন মেটাবলিক ফাংশন, আমাদের এই যে হজম সংক্রান্ত মেটাবলিজম, পেটের ভিতরের যে ডাইজেস্টিভ ফাংশন, মেটাবলিজম, ক্যাটাবলিজম, হ্যাঁ, অর্থাৎ খাবারগুলোকে শোষণ করা, সেলের কাজে লাগানো, উপচিতি সবগুলো হচ্ছে এই রেসপিরেশনের সাথে, শ্বসনের সাথে সম্পর্কিত। এক্সক্রিউটরি ফাংশন, আমাদের বডি থেকে যে জৈব পদার্থগুলো বের হয়ে যায়, বস্তুগুলো যে বের হয়ে যায়, যেমন ঘাম, হ্যাঁ, তারপর মিউকাস, শ্লেষ্মা, পায়খানা, প্রস্রাব, এসব এক্সক্রিউটরি ফাংশন মেইনটেইন করে এই রেসপিরেশন সিস্টেম হেল্প করে। মেইনটেনেন্স অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাসিড বেস মানে কি বলেন তো? অম্ল জাতীয়। অম্ল এবং বেজ হচ্ছে ক্ষার। হ্যাঁ, অম্ল হচ্ছে টক, বেজ হচ্ছে ক্ষার যেটা খরখরা। হ্যাঁ, এটা আর নাম হচ্ছে অ্যালকালাইন বলা হয়। অ্যাসিড বেস ব্যালেন্স আমাদের বডির এটা একটা কেমিক্যাল, একটা মানে কম্বিনেশন, একটা রিঅ্যাকশন। হ্যাঁ, রাসায়নিক একটা কি বলে
একটা অবস্থা বিভিন্ন সেলগুলা বা বিভিন্ন কেমিক্যাল জাতীয় যে যে জৈব ফ্লুইড গুলা যে আছে, রক্ত, পানি, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গাতে যে ফ্লুইড থাকে, ঘাম থাকে, এই প্রত্যেকটার একটা ভারসাম্য থাকে। এই অ্যাসিড বেস ব্যালেন্স যেটা, এটার আরেকটা নাম হচ্ছে পিএইচ বা বাফার বলা হয় এটাকে, পিএইচ বা বাফার। আমাদের বডির এরকম বিভিন্ন জায়গাতে পিএইচ থাকে, যেমন রক্তের পিএইচ হচ্ছে 7.4, আমরা যেটা পড়েছিলাম মনে আছে, আমরা পিএইচ কিন্তু বলেছি ফিজিওলজিতে, ব্লাডের অংশে ব্লাড পড়েছিলাম না? অ্যাফার্মেটিভ। ওখানে তো আপনি ইয়ে বলছিলেন না, অ্যালকালাইন বলছিলেন না, বেজ। এখানে তো নতুন হ্যাঁ, একটা ওই টার্ম ছিল। অ্যালকালাইনে, এটা কি মানে অ্যালকালাইনে, অ্যালকালাইনে কি বেজ বলা যায়? জি জি, অ্যালকালাইনকে বেস বলে, বলা যায় না, বেস বলে। ও, এটাকে অ্যাসিড বেস ব্যালেন্স বা পিএইচ বলা হয়, যেটা সেই পিএইচ এর মানটা কিন্তু কন্ট্রোল করে রেসপিরেশন সিস্টেমের। এরপর হচ্ছে মেইনটেনেন্স বডি টেম্পারেচার, হ্যাঁ, আমাদের শরীরের তাপমাত্রাটা মেইনটেইন হয়। মেইনটেনেন্স ওয়াটার ব্যালেন্স, পানির ভারসাম্য রক্ষা হয়। এবং এই যে টোটাল যে ফ্লুইডের যে ফাংশন গুলো, এটাকে একত্রে বলা হয় হেমোস্ট্যাটিক ফাংশন। টোটাল জৈব পদার্থের যে ভারসাম্য, সেটা শ্বাস প্রশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দেখেন এই কথাগুলি এখানে আমরা বাংলায় দিয়ে দিয়েছি। গ্যাস আদান প্রদান করা, গ্রহণকৃত বাতাসকে পরিশোধিত খাদ্য বিশ্লেষিত করে সহজে ফুসফুসে প্রবেশ করতে সাহায্য করা, শব্দ তৈরিতে সাহায্য করা, ঘ্রাণের অনুভূতি সাহায্য করা, প্রস্রাব, মলত্যাগ ও প্রসবের সময় পেটের চাপ বা সংকোচন তৈরিতে সহায়তা করা, বিপাকীয় কাজে সহায়তা করা, মল নিঃসরণ হিসেবে সহায়তা করা, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পানির ভারসাম্য রক্ষা করা, হেমোস্ট্যাটিক ফাংশন অর্থাৎ জীবদেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের বিভিন্ন তাপমাত্রা, জলীয় অংশ, রাসায়নিক পদার্থের ভারসাম্য বজায় থাকে, সেই ফাংশনটাকে সে মেইনটেইন। ঠিক আছে, তাহলে আমরা রেসপিরেশনের মূলত মেইনলি কয়টা ধাপ পেলাম? তিনটা ধাপ পেলাম, স্টেপ অফ রেসপিরেশন তিনটা ধাপ। একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, যার মানে হচ্ছে মুভমেন্ট অফ এয়ার ইনটু এন্ড আউট অফ লাংস। ফুসফুসের ভিতরে বাতাস ঢুকবে, বাতাস বের হবে, এটা একটা পার্ট, এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। বাতাস ঢুকলো, বাতাস বের হলো, ঠিক আছে। এখানে কি হয়? এখানে হচ্ছে পালমোনারি রেসপিরেশন, অর্থাৎ এখানে একটা গ্যাসের আদান প্রদান হয়, এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন এয়ার স্পেস, মানে যে অ্যালভিওলাই বলা হচ্ছে, অ্যালভিওলের সাথে রক্তনালীর ক্যাপিলারি একটা কি হয়, গ্যাসের আদান প্রদান হচ্ছে। এটা কোথায়? পালমোনারি রেসপিরেশন। এরপরে এখান থেকে চলে যাচ্ছে বডির ভিতরে, ওখানে গিয়ে আবার কি হচ্ছে? টিস্যু রেসপিরেশন, অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন ব্লাড এন্ড বডি সেল। ব্লাডের ক্যাপিলারির সাথে ব্লাড সেলের একটা কি হচ্ছে? আদান প্রদান হচ্ছে। তাহলে এই যে তিনটা স্টেপ মূলত আমরা পেলাম, এটা হচ্ছে সামারাইজ। টোটাল যতটুকু পড়লাম এর সামারাইজ হচ্ছে আমাদের এই থ্রি স্টেপ অফ রেসপিরেশন: পালমোনারি ভেন্টিলেশন, পালমোনারি রেসপিরেশন, টিস্যু রেসপিরেশন। ঠিক আছে, এখন এই যে আমাদের যে রেসপিরেশন গুলো হচ্ছে, এই রেসপিরেশনের মধ্যে কোন কোন মাসল গুলি সহায়তা করে বা মাসল গুলির নাম কি? এটা হচ্ছে মাসল অফ রেসপিরেশন। পরীক্ষার সময় আপনাদের আসে, জিনিসগুলি বোঝা একটু আসলে কঠিন, বোঝার তেমন কিছু নাই, জাস্ট নামগুলি, যেখানে আমাদের পেশি, বিভিন্ন পেশিগুলি যে কাজ করে, এই পেশির নামগুলাকে একটু মুখস্থ রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন। পরীক্ষায় আসলে লিখতে হবে, হ্যাঁ, এটা আসে পরীক্ষাতে। তাহলে যেহেতু আমরা শ্বাস নিচ্ছি, দুইটা ধাপ, একটা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি, আমরা শ্বাস নেওয়ার সাথে কিছু মাসেল ইনভলভ করে, কোনো কোনো মাসেল ডাইরেক্ট হেল্প করে, কোনো কোনো মাসেল ইনডাইরেক্ট হেল্প করে। ঠিক আছে, আর ছাড়ার সময় কোনো কোনো মাসেল ডাইরেক্ট হেল্প করে, কোনো কোনো মাসেল ইনডাইরেক্ট হেল্প করে। তাহলে দেখেন, প্রথম হচ্ছে ইন্সপিরেটরি মাসেল। শ্বাস নেওয়ার সময় কোন কোন মাসেলগুলি কাজ করে? ইন নর্মাল ইন্সপিরেশন, স্বাভাবিক শ্বাস গ্রহণের সময় আমি স্বাভাবিক শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তে, শ্বাস ছাড়াটা পরে আসবে, স্বাভাবিক শ্বাস আমি নিচ্ছি। কোর মাসেল, মূল পেশিগুলো কি কি? কোর বলতে মূল পেশি। প্রথম হচ্ছে ডায়াফ্রাম, এই যে যেটা বললাম, আমার পেট এবং বুকের মাঝ বরাবর যে মোটা পর্দাটা, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা আমার সরাসরি শ্বাস নেওয়ার সময় চাপ প্রয়োগ করে ওঠানামা করে। সে কি করে? কন্ট্রাক্টস টু এলিভেট রিবস। সে চাপ প্রয়োগ করার ফলে আমার যে রিব গুলো আছে, রিব গুলো প্রসারিত হয়। আমি শ্বাস নিলে দেখেন আমার বুক ফুলে যাচ্ছে, তখন আমার কি হচ্ছে? ডায়াফ্রামটা সংকুচিত হয়ে যাচ্ছে, চাপ প্রয়োগ করে উঁচু হয়ে যাচ্ছে, আমার রিবটা ফুলে যাচ্ছে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল, খেয়াল করেন, কন্ট্রাক্টস টু এক্সপান্ড থোরাসিক ক্যাভিটি। এই যে আমার বুকের ভিতরে কি আছে? কোস্টাল আছে, কোস্টাল মানে রিবস, এবং ইন্টারকোস্টাল বলতে বোঝাচ্ছে দুই রিবের মাঝখানে জায়গা, হ্যাঁ, এক্সটার্নাল বাইরের দিকে। বাইরের দিকে এই রিবের ফাঁকা জায়গা, দুই রিবের মাঝখানে জায়গা, এটা কি হচ্ছে? কন্ট্রাক্টস হচ্ছে, সংকুচিত হয়ে
আমার থোরাসিক ক্যাভিটিটা, বুকের ভিতরটাকে সে সরিয়ে বড় করে ফেলতেছে। এই দুইটা হচ্ছে আমার কোর মাসেল, হচ্ছে ডায়াফ্রাম আর হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। রিবের মাঝখানে যে লেগে আছে মাসেল গুলো লেগে আছে, এটা নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। বাইরের দিকে এই রিবের ফাঁকে ফাঁকে যে মাসেল গুলো, ঠিক আছে। এবার ইন ফোর্সফুল ইন্সপিরেশন, দেখেন আমরা স্বাভাবিক শ্বাস নিচ্ছি, নেওয়ার পরও চাইলে আমরা আর একটু জোর করে শ্বাস নিতে পারি। দেখেন আপনি নিচ্ছেন, আরো নিচ্ছেন, মানে আরো বুক ভরে শ্বাস নিচ্ছেন, এগুলো ফোর্সফুলি, মানে আপনি জোর করে কিছু শ্বাস নিচ্ছেন। এই জোর করার সময় আমাদের আরো কিছু অতিরিক্ত পেশি কাজ করে, যে অ্যাডিশনাল মাসেল। সেগুলো কি কি? স্টার্নো, দেখেন স্টার্নো কি ক্লাইডোমাস্টয়েড, শব্দটি একটু কঠিন, কয়েকবার করে উচ্চারণ করে পড়বেন। বাংলা আমি লিখে দিছি, স্টার্নো ক্লাইডোমাস্টয়েড, ভেঙে ভেঙে পড়বেন। স্টার্নো ক্লাইডোমাস্টয়েড, বোঝা যাচ্ছে স্টার্নো মানে কি? স্টার্নামের মাঝখানে, এখানের সাথে একটা পেশি যুক্ত আছে। সেরাটাস এন্টেরিয়র, এটা একটা মাসেল। স্কেলেনি একটা মাসেল। স্কেলেনাস পোস্টেরিয়র একটা মাসেল। তারপর কি? ল্যাটিসিমাস ডরসাই, ল্যাটিসিমাস ডরসাই, এটা একটা মাসেল। কি কি পেলাম? স্টার্নোক্লাইডোমাস্টয়েড, সেরাটাস এন্টেরিয়র, স্কেলেনি, স্কেলেনাস পোস্টেরিয়র, ল্যাটিসিমাস ডরসাই। এই মাসেলগুলো কাজ করে। এই যেখানে মাসেলগুলি ছবি দেওয়া আছে, ইন্সপিরেশনের জন্য মাসেলগুলো কাজ করতেছে, এক্সপিরেশনটা আসেনি। আমরা এক্সপিরেশন দেখে যে পালমোনারি রিব কেজ, এই যে এই ঘাড়ের এখানে গলার এই যে স্টার্নো, যে বললাম স্টার্নো কি ক্লাইডোমাস্টয়েড, এই যে স্টার্নামের সাথে দেখেন, যে স্টার্নাম মাছ বরাবর, এই স্টার্নামের সাথে এইরকম গলার পাশ দিয়ে বড় একটা পেশি, এই পেশিটা, এই মাসেলটা কি যুক্ত আছে, এই মাসেলটার নাম হচ্ছে স্টার্নো ক্লাইডোমাস্টয়েড। তার ঠিক নিচে যে পাতলা একটু পিছনের দিকে, যেটা আবার ক্লাভিকলের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে স্ক্লেনিস, স্কেলেনি। এক্সটার্নাল ইন্টারকোস্টাল যেটা বললাম, এই দেখেন যে এক একটা যে কোস্টাল মানে রিব, এই রিবের মাঝ বরাবর এই যে মাসেল দেখা যাচ্ছে, এই মাসেল নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ঠিক আছে, যেটা সক্রিয়। এরপর হচ্ছে যে অ্যাবডোমিনাল রিব কেজ, পেটের কাছাকাছি যে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রামের অংশ ছাতির মতো, হ্যাঁ, এই ছাতিটা সংকুচিত হয়ে যায় বা রিবটা ফুলে যায়। এই মাসেলগুলি হচ্ছে আমার ইন্সপিরেশন মাসেল, সরাসরি এটা যুক্ত, ঠিক আছে। এরপরে হচ্ছে এক্সপিরেটরি মাসেল, যেটা শ্বাস ছাড়ার সময়, নরমাল এক্সপিরেশনের সময় কোন মাসেল কাজ করে? কোর মাসেল হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টালস, ভিতরের দিকে, এবং দ্য ডায়াফ্রাম, যেটা রিল্যাক্স হয়, যেটা প্রসারিত হয়ে যায়, তখন আমার বুকটা কি চেপে যাবে, চেপে গেলে তখন আমার এই ডায়াফ্রামটা আবার ফুলে যাবে, প্রসারিত হবে। আর ফোর্সফুলি যদি শ্বাস নিতে ছাড়তে চাই, দেখেন শ্বাস চলে গেল, তারপর আপনি চাইলে আবার জোর করে কিছু শ্বাস ছাড়তে পারবেন। এই জোর করে ছাড়ার সময় ইন্টারনাল ইন্টারকোস্টালস, রেকটাস অ্যাবডোমিনিস, আর হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র, এই যে এক্সপিরেটরি মাসেল গুলো, যেটা আছে পালমোনারি রিব কেজের সাথে ইন্টারনাল ইন্টারকোস্টালস, এই যে ভিতরের দিকে সবুজ অংশ দিয়ে বোঝা গেছে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টালস, এটা হচ্ছে ইন্টারনাল, মানে একটা বাইরের দিকে থাকে, এটা আসলে ছবিতে বোঝা যাবে না, বাট আমাদের একটা হচ্ছে বাইরের দিকে মাসেল, একটা হচ্ছে ভিতরের দিকে মাসেল। আমার নেওয়ার সময় বাইরের মাসেল গুলো হেল্প করে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর শ্বাস ছাড়ার সময় ভিতরের মাসেল গুলি কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল গুলো হেল্প করে। এরপর হচ্ছে এই যে এক্সটার্নাল অবলিক, এই অংশটার নাম, আর হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, এই যে অ্যাবডোমেনের অংশের মানে যে ডায়াফ্রামের পিছনের দিকে উপরের দিকে একটু থাকে, এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। আরো কিছু থাকে পেটের ভিতরে পেশি, শ্বাস ছাড়ার সময় চাপ প্রয়োগ করে, যে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ইন্টারনাল অবলিক। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাসেলগুলোর নামগুলো মুখস্থ করে ফেলা, হ্যাঁ, জাস্ট পরীক্ষায় আসলে নামগুলো আমরা লিখতে পারি। এই মাসেলগুলো ছবিটা এখানে জরুরি না, ছবিটা দিয়েছি বোঝার জন্য আর কি। মেনলি হচ্ছে যদি বলে রেসপিরেটরি মাসেলগুলো কি কি, জাস্ট এইভাবে দিয়ে দিবেন দুইটা মার্ক। এই ছিল আমাদের রেসপিরেশনের প্রসেস। রেসপিরেশন থেকে আর মনে বিক্ষিপ্ত কিছু আছে, দুই একটা কোশ্চেন আমি একটু দেখবো, থাকলে পড়ায় দেবো, নাহলে নেক্সট ক্লাসে আমরা নতুন সিস্টেমে চলে যাব। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কি কিছু জানার আছে থাকলে বলতে পারবেন।
স্যার রেকর্ডিং অফ করব? হ্যাঁ off। তাহলে কারো মনে কোনো কোশ্চেন নাই?